নতুন কিছু করার সাহস, নিজের পথ নিজেই গড়ে তোলার যাত্রা। যিনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন, তারই নাম উদ্যোক্তা। অনেকেই ভাবেন একজন ব্যবসায়ী আর উদ্যোক্তা এক কথার দুই রূপ, কিন্তু এর মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। একজন ব্যবসায়ী যিনি সেবা বা পণ্য বিক্রি করে থাকেন, অপরপক্ষে একজন উদ্যোক্তা যিনি কিনা একটি পণ্য বা সেবা উদ্ভাবন করে থাকে। দর্শক, কেন উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা কি, উদ্যোক্তা হতে হলে আপনার কি কি ক্ষতি হতে পারে, ক্ষতি থাকতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডানা ইসলাম। দর্শক, এই আলোচনার বিষয়বস্তুটি এগিয়ে নিতে আমাদের স্টুডিওতে আমরা দুইজন সম্মানিত অতিথিকে আহ্বান জানিয়েছি। একে একে পরিচয় হতে চাই তাদের সঙ্গে। প্রথমে আমার ডানে রয়েছেন হুমায়ুন রশিদ, সাবেক প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপরে রয়েছেন ডক্টর এ.কে.এম. নজরুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, BIDS গ্রাজুয়েট স্কুল অফ ইকোনমিক্স। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমেই যেতে চাই হুমায়ুন রশিদ, আপনার কাছে। আপনি তো একজন সফল উদ্যোক্তা। একজন উদ্যোক্তা হতে হলে কি কি বিষয় তার মধ্যে থাকতে হবে এবং একজন উদ্যোক্তার জন্য কি কি প্রয়োজন হতে পারে, তার যদি এই বিষয়ে একটু বলতেন। এক নম্বর হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ যে এখনকার সময়ের জন্য এটা খুব যুগোপযোগী প্রশ্ন। কারণ হচ্ছে যে আমাদের দেশে সবাই কর্মের জন্য দৌড়াচ্ছে, সবাই চাচ্ছে যাতে একটা জব পায়, একটা চাকরি পায়, এবং চাকরি পেয়ে চাকরি করতে চায় এবং সমাজে প্রতিষ্ঠিত হতে চায় মানে চাকরির মাধ্যমে। এটা হচ্ছে আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আজকের যারা জব মার্কেটে আসছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। কেউ কিন্তু উদ্যোক্তা হতে চাচ্ছে না। কেন হতে চাচ্ছে না? এই উদ্যোক্তা হতে হলে কি করতে হবে? উদ্যোক্তা এমন কোনো কিছু না যে এটা আপনি কোনো জায়গা থেকে আপনি শিখে আসবেন, শিখে সেইটা জীবনে আপনার কর্মজীবনে প্রয়োগ করবেন। আমি উদ্যোক্তাকে কিভাবে হলাম, আমি উদ্যোক্তা কিভাবে তৈরি হয়েছি, আমাকে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয়েছে, এটা আমাদের সময় এত অ্যাক্সেসিবিলিটি ছিল না। আজকের যুগে যে অ্যাক্সেসিবিলিটিটা তৈরি হয়েছে, আজকে কি অ্যাক্সেসিবিলিটিটা হয়েছে, আজকে আমার কাছে ইনফরমেশন যেটা দরকার, আমি যে ইনফরমেশনটা চাই, যার প্রতি আমার প্যাশন আছে, আমি এই জিনিসটা ক্রিয়েট করতে চাই, আমি এখানে ভ্যালু অ্যাড করতে চাই, আমি এখানে ইনোভেশন করতে চাই, এখানে আমি আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে চাই, আমি আরও বেশি বাজারজাত করতে চাই, সবগুলো মিলিয়ে যদি আপনি দেখেন, তো আজকের যে মার্কেট অ্যাক্সেসিবিলিটি, যে ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন যত স্ট্রং, যত ভালো, এটা কিন্তু আগে আমাদের সময় এই জিনিসটা ছিল না। ফলে আমাদের সময় অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আমি আপনাকে সংক্ষেপে বলি, ধরেন আমি যখন ব্যবসা শুরু করি তখন ডিজি ইন্ডাস্ট্রিজ বলে একটা ডিপার্টমেন্ট ছিল। ওইখানে শিল্প করতে হলে আপনার অনুমোদন নিতে হতো। এরপরে BOI হয়েছে, BOI থেকে চলে আসছে বিডা। এই যে রিফরমেশনসগুলো হয়েছে, ফলে আজকের উদ্যোক্তার যারা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক ইজি এবং অ্যাক্সেসেবল আজকে প্রসেসটা চলে এসছে। এটা হচ্ছে গুড সাইড। এবং এই লোকগুলোকে মোটিভেট করতে হবে, এই লোকগুলোকে নিয়ে আসতে হবে, তারা যাতে কর্মসংস্থান তৈরি করতে পারে উদ্যোক্তা হয়ে। এর জন্য দরকার ইনোভেশনস, এর জন্য দরকার প্যাশন। এটা যদি আপনার এই কাজটাকে যদি আপনি মনে প্রাণে না ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি কাজটা ডেলিভারি করতে পারবেন না। আপনি উদ্যোক্তা হওয়া মানে এই না যে আপনি উদ্যোক্তা হলেই অনেক টাকার মালিক হয়ে যাবেন। আপনি ব্যবসা করলে ব্যবসায় লাভ আছে, কিন্তু উদ্যোক্তাটা হচ্ছে আরও বেশি রিস্কি। এখানে অনেক বেশি আপনাকে চিন্তা, চেতনা, ভাবনা, অনেক কিছু এখানে প্রয়োগ করতে হয়। একজন উদ্যোক্তা হতে হলে সবার আগে তাকে কি মাথায় রাখতে হবে? তাকে প্রথমে প্যাশন ক্রিয়েট করতে হবে, তার নিজের ভিতরে, তার অন্তরকে, তার নিজে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি পারবো এবং আমি পারবো এই ইনোভেশনের সাথে আমি খাপ খাইয়ে আমাকে নিয়ে যেতে। এক। আর দুই নম্বর হচ্ছে ভবিষ্যতে কি চ্যালেঞ্জগুলো আসছে, এই জিনিসগুলোকে বুঝতে হবে। ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই ডক্টর এ.কে.এম. নজরুল ইসলাম, আপনার কাছে। একজন উদ্যোক্তা আর একজন ব্যবসায়ী দুইজনই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন উদ্যোক্তা যদি একজন ব্যবসায়ী হতে চায়, সেক্ষেত্রে তাকে কি কি খেয়াল রাখতে হবে?
দেখেন, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দেশ টিভিকে। উদ্যোক্তা এবং ব্যবসা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের এই আলোচনায় অলরেডি আমরা শুনেছি যে উদ্যোক্তা হতে হলে কি কি কোয়ালিটি থাকতে হবে। আপনি বলেছেন উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেখেন, একজন উদ্যোক্তা সে কিন্তু তার ইনোভেশনকে সামনে নিয়ে আসবে, তার ক্রিয়েটিভিটিকে সামনে নিয়ে আসবে। সে তার মনন মেধা, তার স্কিল সেটাকে ইউজ করে এমন কিছু একটা নিয়ে আসবে যেটা দিয়ে একটা সফল একটা প্ল্যাটফর্ম সে ক্রিয়েট করতে পারে এবং এটা দিয়ে সমাজে সে একটা গুড হোক, একটা সার্ভিস হোক, সে প্রোভাইড করতে পারে। আবার একজন ব্যবসায়ী, তার জায়গাটা দেখেন, সেটা মানে সে কিন্তু একজন উদ্যোক্তা না হয়েও ব্যবসায়ী হতে পারে। একজন ব্যবসায়ীর কাজ হলো মূলত জিনিসপত্র সেটা বিক্রি করা, সেটাকে মার্কেটিংয়ের সাথে জড়িত। সে বিভিন্ন অ্যাঙ্গেলে সে একজন উদ্যোক্তার কাজগুলাকেই উদ্যোক্তা ক্রিয়েট করবে, ব্যবসায়ী সেটাকে কনজিউমার লেভেল পর্যন্ত পৌঁছে দিবে। এখন আপনি বলছেন যে একজন সফল ব্যবসায়ী হতে হলে বা একজন উদ্যোক্তাকে যদি ব্যবসায়ী হতে হয়, দেখেন উদ্যোক্তা ব্যবসায়ী হতেও পারে, নাও হতে পারে। একজন উদ্যোক্তার, উনি যেটা অলরেডি বলেছেন হুমায়ুন রশিদ সাহেব, যে উদ্যোক্তার ভিতরে একটা প্যাশন থাকতে হবে, উদ্যোক্তাকে চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা মেন্টালিটি থাকতে হবে, উদ্যোক্তাকে যথেষ্ট প্যাশেন্স থাকতে হবে, তাকে মানে আমি পারবো সেই কনফিডেন্স লেভেল থাকতে হবে, তাকে যুগোপযোগী যে ইনফরমেশনগুলো, আমি কিন্তু একটা দারুণ পয়েন্ট উনি নিয়ে আসছেন যে এখন ইনফরমেশনের অ্যাক্সেস এত বেশি আছে, সেখানে কিন্তু মিস ইনফরমেশনও আছে। যত ইনফরমেশন পাবেন ততই কিন্তু মিস ইনফরমেশন পাবেন। তাকে জানতে হবে কোন ইনফরমেশনটা ইউজেবল, কোথা থেকে পাওয়া যেতে পারে সেটা জানতে হবে। একজন ব্যবসায়ী, দেখেন ওটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জিং জায়গা। একজন ব্যবসায়ীকে ডেফিনেটলি সে উদ্যোক্তার যেরকম ক্রিয়েটিভিটি লাগবে, ব্যবসায়ীর হয়তো একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস মানে নিয়ে আসার জন্য ক্রিয়েটিভিটি না হলেও তাকে জানতে হবে কী করে আমি কনজিউমারের কাছে যাব, কনজিউমার কি চায়, কনজিউমারকে কি করে আমি রিচ করতে পারবো, তার স্যাটিসফ্যাকশনটা কোথা থেকে আসবে, কনজিউমারের মানে ডিমান্ডটা কি সেটাকে আমাকে বুঝতে হবে, কনজিউমার কি ফর্মে প্রোডাক্টটা বা সার্ভিসটা যাচ্ছে সেটা আমাকে জানতে হবে। সো দুইটা কাজ যদিও খুবই ক্লোজলি কানেক্টেড, বাট স্টিল দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন দিস টু। ধন্যবাদ আপনাকে। জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে জানতে চাইবো একজন সফল উদ্যোক্তা হওয়ার পেছনে কি কি ঝুঁকি থাকতে পারে? আপাদমস্তক ঝুঁকি আছে। মোটা দাগে আপনি যদি বলেন আপাদমস্তকে ঝুঁকি আছে, ঝুঁকি বলতে আপনি কি বুঝাচ্ছেন? এখন আজকের যদি বলেন ঝুঁকিটা কি, যে উদ্যোক্তা কিংবা যে ব্যবসায়ী জ্বালানি নিয়ে ব্যবসা করেন, ওনার জন্য আজকে যে মানে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আন্তর্জাতিকভাবে এনার্জি ক্রাইসিস আছে। আজকে আন্তর্জাতিকভাবে যে এই যে এনার্জি সাপ্লাই চেইনটা যে অবস্থায় আছে, এটা কখন ব্রেক করবে কিংবা ব্রেক করবে, এই যে একটা ভীতকর একটা অবস্থানে আছে। যারা জ্বালানি নিয়ে ব্যবসা করেন তারা আছেন এটা নিয়ে। সারা দেশ কিন্তু এটার উপর নির্ভর করে। এটা হচ্ছে মানুষের শরীরে যেভাবে রক্ত প্রবাহ, একটা জ্বালানি কিন্তু সেই জিনিসটা সেই দেশের জন্য। ফলে এই উদ্যোক্তা কিন্তু জানে না যে এই জিনিসটা আসবে। এটা এক মাস আগেও কেউ কিন্তু প্রেডিক্ট করে নাই। আর এমন কিছু না এই জ্বালানি যে আমি একটা প্রিজার্ভ করে রেখে দিলাম, তারপর আমি ড্রাম থেকে বের করে নিয়ে আমি আমার গাড়ি চালালাম কিংবা আমি আমার কোনো মেশিন চালালাম। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসের জন্য সাপ্লাই চেইনটা খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে সাপ্লাই চেইন একজন উদ্যোক্তাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, তার কন্টিনিউয়াস ইনোভেশনের সাথে তার যোগসূত্রতা থাকতে হবে সে যদি বড় হতে চায়। 3 নম্বর হচ্ছে তার যে মেশিন, সে যদি মেশিন ব্যবহার করে সেই মেশিনটা থাকতে হবে কন্টেম্পোরারি, এনার্জি এফিশিয়েন্ট, আগামীকালকের জন্য যে মেশিনটা প্রোডাক্টিভিটি অ্যাড্রেস করতে পারবে এবং কোয়ালিটি অ্যাড্রেস করতে পারবে। 4, হিউম্যান রিসোর্সেস। একটা উদ্যোক্তাকে গ্র্যাজুয়ালি তার হিউম্যান রিসোর্সকে বিল্ড আপ করতে হবে। কেন করতে হবে? কারণ যদি তার মানব সম্পদ যদি নলেজেবল না হয়, যদি তার মানব সম্পদ যদি না জানে, ফলে হিউম্যান ক্যাপিটালে ইনভেস্ট করতে হবে। সেটা হচ্ছে এটা ট্যাঞ্জেবল অ্যাসেটস না। এই জিনিসটা আপনি অনেক পরে ফেরত পাবেন, রিটার্ন পাবেন, প্রফিট হিসাবে ফেরত পাবেন যদি আপনি ওই হিউম্যান ক্যাপিটালের পিছনে আপনি যদি ইনভেস্ট করেন এবং তাকে এডুকেট করেন। মেশিন অপারেট করার জন্য হোক
আন্তর্জাতিক বাজার কিংবা ডোমেস্টিক বাজার সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য হোক, কিংবা প্রোডাক্ট সম্বন্ধে তার নলেজের জন্য হোক, ইভেন আজকালকার যুগে এআই কিংবা কম্পিউটার নলেজ, স্কিল ডেভেলপমেন্ট, এগুলো সবগুলাই অত্যন্ত প্রয়োজনীয়। ফলে একটা উদ্যোক্তা এই সবগুলা যদি অ্যাড্রেস করে তাহলে তার ঝুঁকি কমে যাবে। যদি সে এইগুলাকে অ্যাড্রেস না করে, এরপরে আরেকটা জিনিস আছে যেটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে পলিসি। সরকারের নিয়ম নীতি, বর্তমান এবং ভবিষ্যতে যে নিয়ম নীতিগুলো আসছে, এটা সম্বন্ধে সব অবগত হওয়া একটা ব্যবসায়ীর জন্য খুব প্রয়োজন। তাহলে কিন্তু তার ঝুঁকিগুলো কমে যাবে। এবং সরকারকে প্রতিনিয়ত আপগ্রেড করা, জানানো যে এই জিনিস আমার রিফরমেশনস দরকার। সরকার কিন্তু রিফরমেশন করার জন্য তারা রেডি আছে, তারা চাচ্ছে যাতে রিফরমেশনসগুলো হোক। কিন্তু এটা যে উদ্যোক্তা, সে যদি তার নির্দিষ্ট যে সমিতির সে মেম্বার কিংবা যে চেম্বারের মেম্বার, তার মাধ্যমে যদি উপস্থাপন করে, তাহলে কিন্তু সরকার এই রিফরমেশনটাকে করে তার ঝুঁকিটাকে কমাবে। ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই ডক্টর এ কে এম নজরুল ইসলাম। জনাব হুমায়ুন রশিদ যেটা বলছিলেন যে আমাদের ব্যবসার ক্ষেত্রে একজন উদ্যোক্তা যদি একজন ব্যবসায়ী হতে চায়, সেক্ষেত্রে অনেক ঝুঁকি রয়েছে। আপনি এই বিষয়ে কি মনে করছেন? দেখেন, ঝুঁকি, ব্যবসা অথবা আমি যখন কোনো কিছু ইনোভেট করবো, আমি উদ্যোক্তা হব, ঝুঁকি সব সময় থাকবে। উনি রাইটলি বলেছেন, ঝুঁকিটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো? হ্যাঁ, সেটার জন্য আপনার সবার আগে যেটা দরকার, যে আমার ভিতরে কনফিডেন্স থাকতে হবে যে আমি যদি কোনো কারণে একটা ক্ষতির সম্মুখীনও হই, আমি কিন্তু রিকভার করতে পারবো। সবার আগে আমার দরকার কনফিডেন্সটা। সো আমি সবার আগে কনফিডেন্টলি আমি চেষ্টা করব যে আমি ঝুঁকিগুলো কতটা মিনিমাইজ করতে পারি। কেমন ঝুঁকি হতে পারে? দেখেন, সবচেয়ে বড় হলো ফিনান্সিয়াল ঝুঁকি হতে পারে। এখন সেটাকে মিনিমাইজ করার জন্য আমাকে উনি বলেছেন কিন্তু যে গভর্নমেন্টের পলিসি লেভেলে কি পরিবর্তন আসলো। জাস্ট আমাদের বাজেট কিন্তু পাস হলো। আমি একজন উদ্যোক্তা হিসাবে আমি যদি না জানি যে এই বাজেটে ট্যাক্স রিলেটেড এরিয়াতে কোথায় কোথায় পরিবর্তন আসছে, এই বাজেটে সরকার রেগুলেটরি কোনো ধরনের চেঞ্জ নিয়ে আসছে কিনা, এই বাজেটে সরকার এমনও তো হতে পারে যে আমার লোন বা কোনো একটা বেনিফিট প্যাকেজ সরকার নিয়ে আসছে, যেটা একজন উদ্যোক্তা হিসেবে আমি সেটাকে অ্যাভেল করতে পারি। হয়তো সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন হবে, আমাকে জানতে হবে। সবার আগে আমাকে তাহলে মেন্টালিটি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, আমি পারবো। সেকেন্ড হলো, আমাকে ঝুঁকি কমানোর জন্য আমার তথ্য যতটুকু ম্যাক্সিমাম ইনফরমেশন দরকার সেটা আমাকে জানতে হবে। সেখানে আমি ফিনান্সিয়াল একটা জায়গা থাকবে, ফিনান্সের জায়গাটা সবচেয়ে বড় রিস্কটা কিন্তু ওখানেই, আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। আমাকে জানতে হবে যে আমি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হলে সেটা ওভারকাম করার জন্য আমি কি এখানে ইন্স্যুরেন্সের কোনো ধরনের কাভারেজ নিতে পারি কিনা, যেখান থেকে আমি হয়তো একটা ক্ষতি আমি পুষিয়ে নিতে পারবো। আমাকে জানতে হবে ইন্টারন্যাশনাল মার্কেট বা লোকাল মার্কেটে যারা আমার মূল যাদেরকে আমি আমার প্রোডাক্ট অথবা সার্ভিস আমি ডেলিভারি দেব, যারা আমার মূল ডিমান্ড যারা করছে, তাদের চয়েস বা তাদের প্রেফারেন্সে কোনো পরিবর্তন আসছে কিনা। সে ফর এক্সাম্পল, আমি যদি জানি আমার দেশের ইনকাম নেক্সট ফিসকালে কমে যাচ্ছে, জিডিপি কমে যাচ্ছে, পার ক্যাপিটা ইনকাম কোনো কারণে কমে যাবে, বৈশ্বিক কোনো একটা পরিবর্তন আসছে অথবা লোকাল কোনো একটা ক্রাইসিস আছে, আমি জানি আমার প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে কমতেও পারে। এর সাথে আমি জানি সময়ের সাথে যখন ইনকাম চেঞ্জ হবে, সোসাইটাল পরিবর্তন হবে, সেখানে অনেক ধরনের প্রোডাক্টের ডায়নামিক্সে মানুষের ডিমান্ডে পরিবর্তন আসবে। আজকে আমি যে এই কলমটা ডিমান্ড করছি, কালকে যখন আমার ইনকাম লেভেলে পরিবর্তন আসবে, তখন আমি এই কলমটা ডিমান্ড না করে অন্য কিছু করতে পারি। তাহলে আমি একজন উদ্যোক্তাকে স্মার্ট থাকতে হবে, তথ্যগত জায়গা থেকে সবসময় আপ টু ডেটেড থাকতে হবে। তাকে কি ধরনের মেকানিজম ফলো করলে আমি আমার ফিনান্সিয়াল লসটা মিনিমাইজ করতে পারি। আমি মার্কেট শেয়ার, দেখেন সবসময় এখানে একটা কম্পিটিশন থাকবে। আমি উদ্যোক্তা এই নয় যে আই এম দ্য অনলি ওয়ান যে এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা মার্কেটে প্রডিউস করে। তার আমাকে জানতে হবে আমার অনেক কম্পিটিটর আছে। সেই কম্পিটিশনে টিকে থাকতে হলে আমাকে অবভিয়াসলি আমার সেই স্কিলস, আমার সেই নলেজ, সেই আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে আমি মার্কেটে সবসময় আমার কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা কী করে আমি ধরে রাখতে পারবো। এই একটা জায়গা আমি মনে করি সেটা খুবই দরকার একজন উদ্যোক্তার। এর বাইরে যদি আপনি বলেন যে তার আর রিস্ক এলিমেন্টগুলো কী থাকতে পারে, দেখেন এইখানে তাকে সবার আগে আমার যেটা মনে হয় যে এই রিস্কগুলো অনেকগুলো থাকবে, যেটা লোকাল মার্কেট থেকে ওরিয়েন্টেড রিস্ক থাকতে পারে, কিছু থাকতে পারে গ্লোবাল। উনি অলরেডি কিন্তু বলেছেন যে এখন মিডল ইস্টে যে সমস্যাটা হচ্ছে,
এবং আমরা যদি পার্টিকুলারলি বলি যে হরমুজ প্রণালীতে হয়তো বড় ধরনের একটা ডিসরাপশন হতে পারে, যার ফলে সাপ্লাই চেনে, এনার্জির সাপ্লাই চেনে একটা বড় পরিবর্তন আসতে পারে। এখন আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি এনার্জি ইউজ করি, আমার এনার্জি আমার কিন্তু খুব ভাইটাল একটা এলিমেন্ট হবে, ইনপুট হবে। এখন আমাকে তাহলে কি করতে হবে? আমাকে জানতে হবে যদি হরমুজ প্রণালীতে কোনো কারণে কালকে এনার্জি সাপ্লাই 20% গ্লোবাল সাপ্লাইয়ে পরিবর্তন চলে আসে, তাহলে আমি কি করে, আমার এটা পসিবল লস কত হতে পারে, আমি কি করে আমার এনার্জি সাপ্লাইটা মেনটেন করতে পারবো, লোকাল সোর্সগুলো কি, মোর সাস্টেনেবল একটা সোর্সে আমি যেতে পারি কিনা। এমনও তো হতে পারে, দেখেন আমি আগে থেকে আমার প্ল্যানটা এমনভাবে বানাবো যেখানে সাস্টেনেবিলিটি ইস্যুটা, ঝুঁকিটাকে মিনিমাইজ করে দেয় আমার প্ল্যানের ফলে। সে ফর এক্সাম্পল আমি হয়তো রিনিউয়েবল এনার্জি, আমি জানি রিনিউয়েবল এনার্জি দিয়ে অনেক ধরনের অনেক কিছুই এখানে অনেক ল্যাকিংস থাকবে, অনেক কস্টলি হতে পারে, কিন্তু দেখেন লং রানে গিয়ে হয়তো রিনিউয়েবল এনার্জি আমাকে অনেক বেশি পে অফ করতে পারে। আমি জানি এখানে বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার, চাইলে একজন উদ্যোক্তা পারবে না। যারা সমাজে প্রতিষ্ঠিত উদ্যোক্তা আছেন, জনাব হুমায়ুন রশিদের মতো যারা উদ্যোক্তা আছেন, তারা চাইলে কিন্তু এই জায়গাগুলোয় নিজেদেরকে সিকিউর করার জন্য, এনার্জি সিকিউর করার জন্য সাস্টেনেবল সলিউশনের দিকে লং রানে যেতে পারেন। এটা একটা ওয়ে হতে পারে। সো আমরা চাইলে, একজন উদ্যোক্তা চাইলে সে যদি স্মার্টলি প্ল্যানিং করে, এক্সিকিউট করে, আপ টু ডেটেড নলেজ রাখে এবং বৈশ্বিক এবং লোকাল লেভেলে কি পরিবর্তন আসছে সেই জিনিসগুলো জানার চেষ্টা করে, অনেক ক্ষেত্রেই আমরা আমাদের রিস্ককে মিনিমাইজ করে নিতে পারবো। এটা পসিবল। আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যেতে চাই একটা বিরতিতে, বিরতির পরে আবার ফিরে আসছি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা এবার শুরু করতে চাই ডক্টর হুমায়ুন রশিদ জনাবকে দিয়ে। একজন উদ্যোক্তা হওয়ার পেছনে, আপনি যেহেতু একজন সফল উদ্যোক্তা, একজন উদ্যোক্তা হওয়ার পেছনে মূলধনের অনেক বড় ভূমিকা রয়েছে। তো একজন উদ্যোক্তা অনেক সময় দেখা যাচ্ছে যে মূলধন না থাকার কারণে সে সঠিক কাজটি করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? প্রথমত আমি জানি না যে আমি সফল উদ্যোক্তা কিনা, এটা বিশেষণটা আমার কাছে মনে হয় অতিরঞ্জিত। তবে আমি একজন উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের দেশ, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ফান্ড কিংবা অ্যাক্সেস টু লোন, অ্যাক্সেস টু ইকুইটি মার্কেট। আপনি যেখানেই যান না কেন এই অ্যাক্সেসটা খুব খুব ভালো না। কারণ আমাদের দেশে এতগুলা ব্যাংক আছে, কিন্তু এই ব্যাংকগুলা যে ক্ষেত্রে বেশি ইনভেস্টমেন্ট করে সেটা হচ্ছে মোর ইনটু ট্রেডিং ইনভেস্টমেন্টস। আপনি কোনো আমদানি করবেন, তারা কুইক রিটার্ন চায়। এটা উদ্যোক্তার অনেক সময় লাগতে পারে। একটা উদ্যোক্তার তার সৃষ্টি এবং তার সৃষ্টি থেকে যে রিটার্ন যেটা আসবে, এটা কিন্তু অনেক সময় লাগতে পারে। আপনি আজকে একটা নারকেলের গাছ লাগালেন, 5 বছর পর নারকেল ধরলো, এই 5 বছর উদ্যোক্তা অপেক্ষা করছে, কিন্তু 5 বছর পর থেকে তো সে প্রতি বছর ক্যাশ ফ্লো পাচ্ছে কিছু না কিছু। এটা ব্যাংকরে বুঝতে হবে। এই ধরনের ব্যাংকিং সিস্টেম, এই ধরনের প্রোডাক্ট ব্যাংকিং সেক্টরে আসতে হবে। যতক্ষণ না আসছে, ব্যাংক আজকে টাকা দিলে কালকেই বলতেছে যে আপনি টাকা আমাকে ফেরত দেন, কিন্তু ওর তো 5 বছর পরে রিটার্ন আসা শুরু হবে। এই জিনিসগুলা, এই ধরনের লং টেনিউর যে ইনভেস্টমেন্টগুলো, এটাকে অ্যাড্রেস করতে হবে। 20 বছর, 25 বছর, 10 বছর, 15 বছর এই ধরনের প্রোডাক্ট আসতে হবে, যাতে উদ্যোক্তারা বোঝেন যে না, এই ধরনের প্রোডাক্টে আমি এতদিন পরে আমি যে নারকেলের বাগান করছি, এটা 7 বছর পর থেকে আমি ব্যাংকে পে করতে পারবো। কত বছর? আরও 27 বছর। এই জিনিসটার, এই প্রোডাক্টগুলো, ইনোভেশনসগুলো আমাদের দেশে নাই। ব্যাংক রিস্কগুলোকে খুব বেশি অ্যাসেস করে। তাহলে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারকে এগিয়ে আসতে হবে যে সরকার এই যে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস আছে, এটার অধীনে ইন্স্যুরেন্স থাকবে। যদি এক্সপোর্ট হয় তাহলে এক্সপোর্ট ফাইন্যান্সিং থাকতে হবে। যদি প্রসেস করা হয় কিংবা ইনোভেশনস থাকে, তাহলে এই সবগুলো প্রোটেকশন সরকার দিবে। ঝুঁকির ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ইন্স্যুরেন্স, এটির ভূমিকা কিভাবে রয়েছে? ইন্স্যুরেন্সের হাজারো রকম জিনিস আছে। একটা লোক ইন্স্যুরেন্স দিয়ে কভারেজ পায়, তার ব্যবসা সে খারাপ করতে পারে, কোভিড আসছে, ব্যবসা বন্ধ, ব্যবসা চলে না, ঠিক আছে, এই বিজনেস লস কম্পেনসেশনটা ইন্স্যুরেন্স দিয়ে প্রোটেকশন পাওয়া উচিত। একটা লোক একটা পণ্য রপ্তানি করেছে,
যে পণ্যটা বিদেশে রপ্তানি করেছে সেই লোক সেই কোম্পানি ব্যাংকারাপসি করেছে, তার টার্মিনালে তার ইয়াতে যে যখন পৌঁছালো তখন এই যে যিনি এটা উৎপাদিত নকশি কাঁথা উনি পাঠিয়েছেন জার্মানিতে, ওই জার্মানি কোম্পানি যদি ব্যাংকারাপসি করেন তাহলে এই যে এক্সপোর্ট করলেন এই মহিলা উদ্যোক্তা উনি কীভাবে প্রোটেক্টেড হবেন? এটা ইন্স্যুরেন্স দিয়ে প্রোটেকশনে থাকতে হবে। আপনি ব্যবসা করেন, বিজনেস লস কম্পেনসেশন ইন্স্যুরেন্স থাকতে হবে, এক্সপোর্ট করার জন্য প্রোটেকশন থাকতে হবে, এবং ইন্স্যুরেন্সগুলো খুব সস্তা দামে হতে হবে। ইন্স্যুরেন্স যদি আবার বেশি প্রফিট করে তাহলে কিন্তু আবার দেখা যাবে উদ্যোক্তার কম্পিটিটিভনেস হারায় ফেলবে। ফলে এই জায়গাটা থেকে সরকারকে আগায় আসতে হবে, এবং এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টাইম টু টাইম আবার ইনভেস্টও করবে, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট যাতে করতে পারে। এই প্রসেসগুলো ডেভেলপ করতে হবে, ইকুইটি ফর্মে আসতে পারে। আপনার এই ইন্স্যুরেন্সের হাজারো রকম প্রোডাক্ট আছে, হাজার প্রোডাক্ট আছে। আমরা খুব বেসিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেটা আমাদের দেশে কালচারে আছে। এটা আমার মনে হয় ভারতেও এখন এই প্র্যাকটিসটা নেই, ভারতেও অনেক বেশি চেঞ্জ করেছে, চায়নাতেও অনেক ধরনের ইন্স্যুরেন্স প্যাকেজ চেঞ্জ করেছে। আপনার সারা বিশ্বে আছে এক্সিম ফাইন্যান্সিং। আপনার এই সারা বিশ্বের এই ইন্স্যুরেন্সের অবদানে অনেক উদ্যোক্তা তৈরি হয়, অনেক শিল্প বিকাশ ঘটে এবং অনেক ইনোভেশনস হয়। আজকে আমরা যে টেলিভিশন দেখছি এটাও তো একটা ইনোভেশন, 50 বছর আগে হয়তো ইনোভেট হয়েছে, আজকে কিন্তু এই ইনোভেশনটা খুব সহজলভ্য হয়ে গেছে। আগামী 50 বছর পরে তাহলে কি ইনোভেশন আসবে সেটা কিন্তু আমাদের আজকে চিন্তা করতে হবে। যিনি উদ্যোক্তা উনি আগামীর কথা শুধু চিন্তা করেন, শুধু বর্তমানকে নিয়েই উনি এটা নিয়ে এখানেই উনি থেমে থাকেন না, এখান থেকে বেরিয়ে উনি আগামীতে কি ধরনের দরকার টেকনোলজি এবং এই সবগুলোকেই প্রোটেক্ট করে ইন্স্যুরেন্স দিয়ে বা কিংবা কোনো রকম পলিসি সাপোর্ট দিয়ে। ফলে আগামীতে আমাদের যে উদ্যোক্তাদের প্রথম কাজ হচ্ছে বিশেষ করে আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করে তার প্যাশন ক্রিয়েট করা, তার ইনোভেশন তৈরি করা, তার চিন্তা চেতনা ভাবনা যেটাই হোক না কেন তাকে ওখানে যে কাজ করা। জনাব হুমায়ুন রশিদ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই ডক্টর এ কে এম নজরুল ইসলাম। আমরা আগেও যেমনটা বলছিলাম যে ব্যবসার ক্ষেত্রে মূলধনের ভূমিকা অনেক বেশি, তো এই ক্ষেত্রে একজন উদ্যোক্তা সহজে কিভাবে মূলধন সংগ্রহ করবে? দেখেন, যদি আমরা বাংলাদেশি কনটেক্সট বলি, দেখেন সারা দুনিয়াতে সব জায়গায় সবার আগে আমাকে লাগবে মূলধনটা লাগবে। আমার যদি এনাফ টাকা না থাকে তাহলে আমি যে ইনিশিয়েটিভ নিতে চাই আমি পারবো না, কারণ আলটিমেটলি আমার শুধু কনফিডেন্স, আমার আমার স্কিল, দ্যাটস নট এনাফ। স্কিল ইজ নেসেসারি, কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট তারপরে আমার টাকাটা লাগবে। এখন বাংলাদেশের কনটেক্সটে যদি আমি বলি তাহলে আমরা বলবো যে সবার আগে যে জায়গাগুলো হতে পারে, একটা হলো আমি আমার ফ্যামিলি, আমার ব্যক্তিগত ক্যাপিটাল আছে, সেটা নিয়ে আমি একটা ইনিশিয়েটিভ শুরু করলাম। সেটা হয়তো অনেক বড় আকারে নাও হতে পারে, ছোটো দিয়ে আমি শুরু করলাম। আমি সময়ের সাথে সেখানে চ্যালেঞ্জ আসবে, সেখানে অপরচুনিটি আমি থাকবে, এক্সপ্লোর করব, বড় হবো, একটা ওয়ে। সেকেন্ড হলো, দেখেন বাংলাদেশে যদি আমরা উদ্যোক্তাদের প্রণোদনা বা সরকারি যে ধরনের অপরচুনিটি আছে, দেখেন একটা আছে আমাদের এসএমই ফাউন্ডেশন আছে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, মাইক্রো এন্টারপ্রাইজ, সেগুলোকে ফান্ডিং করে, তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে, তাদেরকে গাইডলাইন পলিসি ডেভেলপ করে দেয়। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদেরকে ফান্ডিং দেয়া, সহজলভ্য যে সহজ শর্তে লোন দেয়া, সেটা এসএমই ফাউন্ডেশন বড় একটা রোল প্লে করতে পারে। সিমিলারলি যদি বিসিকের কথা বলি, বাংলাদেশে কিন্তু বিসিক আমরা স্বাধীনতার পর থেকেও যদি আমরা বলি যে বিসিক অনেক এরিয়াতে বিভিন্ন ধরনের শিল্প ডেভেলপমেন্টে বেসিকের একটা রোল আছে, কিন্তু দেখেন সময়ের সাথে আমাদের এখন আমাদের ইউথদের সংখ্যা, আমাদের আমাদের টোটাল পপুলেশনে যাদেরকে আমরা ইউথ বলি, সবচেয়ে যাদের ইউথ শক্তি, কর্মক্ষম, 15 থেকে 29 বছরের যদি আমরা এই ডেফিনেশন বলি, সেই সংখ্যাটাও কিন্তু একটা বিশাল সংখ্যা। এই সংখ্যাটা 4.5 কোটির উপরে। তার হলো আমরা বুঝতে হবে যে আমাদের দেশ এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা একটা যুবকদের দেশ, ইউথদের দেশ, এবং সময়ের প্রয়োজনে তাহলে আমার এসএমই ফাউন্ডেশন, আমার বিসিক
যে ট্র্যাডিশনাল যে রোল প্লে করতো সেখান থেকে কিন্তু সরে এসে তাদের মানে অপারেশনের জায়গাটা, তাদের যে ধরনের প্রণোদনা দেয় বা যে ধরনের ফেসিলিটিস তারা দিয়ে থাকে সেটা লার্জ স্কেলে বাড়াতে হবে। সরকারের এর বাইরে আমার মনে হয় যার অন্য কোনো রাস্তা আমাদের নেই। আমাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য এসএমই ফাউন্ডেশন, আমাদের বিসিককে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে এখানে সরকারকে নজর দিতে হবে, তাদের অপারেশন আরও লার্জ স্কেলে বাড়াতে হবে। আমি আরও মনে করি আর বাইরে যেটা হতে পারে, ট্র্যাডিশনাল ব্যাংক থেকে দেখেন লোন নিয়ে অনেক উদ্যোক্তা বা যারা একদম শুরুর দিকে শুরু করবে তাদের জন্য বর্তমান যদি আমি বাজারের কথা বলি, মানে আমাদের এখানে 12%, 13-14% লোন মানে রেটের লোন নিয়ে একজন উদ্যোক্তা কোথাও ইনভেস্ট করা তার জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে। এখানে আমি একটু বলতে চাই, অনেক উদ্যোক্তায় দেখা যাচ্ছে যে যদি তারা মূলধন সংগ্রহ করতে যাচ্ছে অনেক ব্যাংকই সহযোগিতা করছে না। এক্ষেত্রে ব্যাংকগুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, কমার্শিয়াল ব্যাংকগুলোর কথা যদি আমরা বলি, ব্যাংক সবার আগে দেখবে তার সবচেয়ে বেশি রিটার্ন কোথা থেকে আসবে, কত দ্রুত সে রিটার্নটা পাবে। উনি কিন্তু অলরেডি বলেছেন, এই কথাটা বলেছেন যে একজন উদ্যোক্তা 4-5 বছর 10 বছর ওয়েট করতো, ব্যাংক হয়তো সেখানে ইনভেস্ট করতে খুব একটা আগ্রহ দেখাবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা প্রপার গাইডলাইন থাকা দরকার। বাংলাদেশ ব্যাংকের একটা প্রপার গাইডলাইন থাকবে যে দেখেন ব্যাংক বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, সে ব্যবসায়ীকে দিবে, সে শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে পারে, বিভিন্ন জায়গায় দিবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন থাকবে যে এই পার্টিকুলার পারপাজে উদ্যোক্তা তৈরিতে ব্যাংকের অবশ্যই একটা অ্যামাউন্ট, প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকের একটা অ্যামাউন্ট থাকবে যে অ্যামাউন্টটা তারা উদ্যোক্তা তৈরি করার জন্য তারা ইনভেস্ট করবে। দেখেন ব্যাংক তো প্রফিট করবেই, কিন্তু তার মানে এই না যে সব জায়গায় সমানভাবে প্রফিট না করলে একটা ব্যাংক চলতে পারবে না। সো অবভিয়াসলি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের একটা প্রপার গাইডলাইন থাকার দরকার, যেখানে স্বল্প সুদে মানে ইজি টার্মস এন্ড কন্ডিশনে যাতে একজন উদ্যোক্তা সেখান থেকে ক্যাপিটাল তৈরি মানে। আপনি তো এটি ব্যাংকের কথা বললেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করছেন? যেটা আমি বললাম যে দেখেন বাংলাদেশ ব্যাংক মানেই তো সরকার, মানে সবচেয়ে ব্যাংকিং সেক্টর যদি বলি বাংলাদেশ ব্যাংক একটা জায়গা। সরকারকে এমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে যে এখান থেকে উদ্যোক্তারা ভেঞ্চার ক্যাপিটাল, যাতে এখানে মানে উদ্যোক্তাদের দেখেন একটা বড় জায়গা হতে পারে ভেঞ্চার ক্যাপিটাল, যেখানে ব্যাংক হয়তো ট্র্যাডিশনাল ব্যাংক আপনাকে সাহায্য করছে না অথবা এগিয়ে আসছে না, সেই ক্ষেত্রে কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল একটা বিশাল বড় প্ল্যাটফর্ম হতে পারে। এখন ভেঞ্চার ক্যাপিটালগুলায় মানে ইনভেস্ট যখন একজন মানে ইনভেস্টর সে ভেঞ্চার ক্যাপিটালে ইনভেস্ট করবে, সেটা আবার ডিপেন্ড করবে, সে দেখবে যে কোন উদ্যোক্তা তার আইডিয়াটা কতটা স্মার্ট আইডিয়া, কতটা ইনোভেটিভ আইডিয়া, সে কতদূর। একটা আমি স্টার্ট আপ শুরু করলাম, আমি যখন ভেঞ্চার ক্যাপিটাল সিক করবো তখন অবভিয়াসলি আমাকে প্রমিসটা দেখাতে হবে যে আমি যে এই যে একটা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি সেই ইনিশিয়েটিভ থেকে কিন্তু সফল যদি হই এখান থেকে অনেক বড় ধরনের মানে এখানে একটা পসিবিলিটি আছে। তাহলে ভেঞ্চার ক্যাপিটাল একটা জায়গা, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ সরকারের ভেঞ্চার ক্যাপিটাল এই জায়গাটা প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য এখানে সরকারকে এগিয়ে আসতে হবে, তাদের সেই রকম একটা মানে প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে যাতে এইখানে ইনভেস্টররা যাতে এই ধরনের ক্যাপিটাল নিয়ে এগিয়ে আসে এবং ক্ষুদ্র যে উদ্যোগগুলো আছে যেগুলা মানে অনেক প্রমিজিং উদ্যোগ সেগুলোকে তারা ফান্ড দিয়ে থাকে। তাহলে এক সাইডে আপনি দেখছেন যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকার প্রণোদনা দিতে পারে, সরকার ভেঞ্চার ক্রিয়েট করতে পারে। অন্যদিকে আমরা বলছি যে এসএমই ফাউন্ডেশন অথবা বিসিকের মতো যে প্ল্যাটফর্মগুলো, ডেডিকেটেড প্ল্যাটফর্ম আমাদের আছে, সেগুলোকে আরো মানে লার্জার স্কেলে স্টার্ট করা। ভেঞ্চার ক্যাপিটাল হতে পারে, উনি ইকুইটির কথা অলরেডি বলেছেন। আমাদের কিন্তু অনেক অপশন আছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। আনফরচুনেটলি হয়তো বাংলাদেশে অনেক জায়গায় এগুলো আসলে ওয়েল ডেভেলপড নয়। শুধুমাত্র সরকারিভাবেই নয়, বেসরকারিভাবেও তো এর অনেক বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন। হ্যাঁ, অবভিয়াসলি অনেক উদ্যোগ হতে পারে। এই যে ভেঞ্চার ক্যাপিটালে এটা তো ডেফিনেটলি সরকারের দায়িত্ব হলো যে এই জায়গাটা পলিসিটা ডেভেলপ করে দেয়, প্ল্যাটফর্মটা ডেভেলপ করে দেয়। হ্যাঁ, এখন আমি ইনভেস্টর হিসেবে এখানে আমি অবভিয়াসলি একজন প্রাইভেট ইনভেস্টর, আমি দেখব কোন পার্টিকুলার উদ্যোগটা বা কোন ইনিশিয়েটিভটা অনেক প্রমিজিং, আমি সেখানে ইনভেস্ট করব, সেটাকে আমি এগিয়ে নিয়ে যাব। তো এই জায়গাটা আসলে সরকারি বেসরকারি দুইটা জায়গা থেকেই আসলে কিন্তু মানে এই ইনিশিয়েটিভগুলো আসতে হবে। তবে বাংলাদেশের মতো একটা দেশে সরকারের যে রোলটা সেটা খুবই ক্রিটিক্যাল আমি মনে করি, কারণ যেহেতু এখানে আমাদের আসলে ক্যাপিটাল মার্কেট বলেন বা এই ভেঞ্চার ক্যাপিটাল বলেন এগুলো এখনো ওয়েল ডেভেলপ বা সেরকম একটা পরিপূর্ণ প্ল্যাটফর্মে যায়নি। সেক্ষেত্রে শুরুর দিকে সরকারের একটা বিশাল বড় ভূমিকা পালন করা উচিত। ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই আমরা জনাব হুমায়ুন রশিদের কাছে। আপনি আমাদেরকে বলবেন, কোনো উদ্যোক্তা যদি ব্যবসায়ী হতে চায়, ক্ষুদ্র পরিসরে সে যদি শুরু করতে চায়, প্রথমেই তার কি কি মাথায় রাখতে হবে?
আপনার প্রথমে তাকে চিন্তা করতে হবে যে সে কোনো একটা জায়গা থেকে স্টার্ট যাতে করতে পারে। এই স্টার্ট করা আপনি একটা যে কোনো একটা সেক্টরের কথাই যদি বলেন, আমি বললাম যে খাদ্যের কথা, মহিলা উদ্যোক্তা, মহিলা খুব ভালো রান্না করেন, উনি এই খাদ্যটাকে অনলাইনে বিক্রি করতে চান, অনলাইনে বিক্রি করতে পারেন, এই সুবিধাটা যাতে উনি পান। এটার জন্য প্রয়োজনীয় যে সাহায্য সহযোগিতাটা দরকার সেটা হচ্ছে যাতে সরকার কোনোভাবে তাকে বাধাগ্রস্ত না করে। প্রায় প্রায় অঞ্চলে লোকাল গভর্নমেন্টেরও অনেক কন্ট্রিবিউশন আছে। আপনার রাস্তায় রাস্তায় খাবারের দোকান হচ্ছে, রাস্তায় রাস্তায় খাবারের দোকান, অনেকে অনলাইনেও বিক্রি করছে। হ্যাঁ, অনলাইনে বিক্রি হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ, এটাই ভবিষ্যৎ। আপনার রাস্তায় রাস্তায় যে খাবার বিক্রি হচ্ছে এটার বিরুদ্ধে আমি না। এই রাস্তায় বিক্রি করার জন্য লোকাল গভর্নমেন্টকে একটা স্ট্রাকচার্ড সিস্টেমে নিয়ে আসতে হবে। তাহলে সরকার এখান থেকে 10 টাকা করেও যদি ট্যাক্স পায় প্রতিদিন, তাহলে কিন্তু শত শত কোটি টাকার ট্যাক্স তুলতে পারবেন। তাহলে এই ট্যাক্সটা কোথায় যাচ্ছে? এই জায়গাটা একটা নন কমপ্লায়েন্স আছে, কেউ না কেউ তো টাকাটা তুলছে। এই উদ্যোক্তাকে নিরুৎসাহিত করার জন্য কেউ না কেউ টাকা তুলছে, এই জায়গাটা এখনো কন্ট্রোল হয় নাই। 1 2 নম্বর হচ্ছে একটা উদ্যোক্তাকে সে যে জিনিসটা ভালোবাসে, সে যে জিনিসটাকে তার ভিতরে তার মন প্রাণ চায়, যদি না চায় সেই জিনিসটা জোর করে করা উচিত না, সেটাকেই সে অ্যাড্রেস করা উচিত। কেন? সে যদি অ্যাড্রেস করে তাহলে তাকে চিন্তা করতে হবে বিশ্ব তার জন্য বাজার, বাংলাদেশ শুধু তার বাজার না, তাকে বিশ্বের বাজারের জন্য কথা মাথায় রেখেই চিন্তা করতে হবে। সে যদি ধরেন একটা যে কোনো, এই যে আমের গল্প বলছিলাম, আমের সাথে আমসত্ত্ব, এই আমসত্ত্বকে যদি মার্কেটিং করে সারা বিশ্বে সে বাজারজাত করতে পারে, আমসত্ত্বটা এটা যে হতে পারে, এই 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 জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। এর জন্য কিন্তু অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট হতে তার দরকার। এখন ধরেন সাতক্ষীরাতে আপনি আম উৎপাদন করছেন, এখানে এই আমটাকে আপনি যে প্রসেস করবেন কিংবা স্টোরেজ করবেন, এর জন্য আপনার কিন্তু কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিস দরকার, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস দরকার, আপনার কোল্ড ভ্যান দরকার। এই জিনিসগুলো যদি আপনার সবগুলো ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে আসে, তাহলে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা এই জায়গাটায় সাফল্যতা নিয়ে আসতে পারবে। ফলে এই উদ্যোক্তারা প্রথম যে কাজটা, তাদেরকে প্যাশনেট হতে হবে, তাদেরকে হাল ছাড়া যাবে না। এই আপনি যদি দেখেন যে 50 বছরে অনেক পরিবর্তন আসছে, কিন্তু আরও পরিবর্তন আসতে পারত যদি অনেক আগে সরকার কিংবা পলিসি মেকার্সরা নতুন নতুন করে পলিসি প্রতি বছর এনে দিতেন, যে এই জিনিসে আগামীর ভবিষ্যৎ অনেক বেশি, মানে আরও বেশি উন্নত হবে। ভবিষ্যৎ কিন্তু ভেরি চ্যালেঞ্জিং, আগামী ভবিষ্যৎ এআই এর ভবিষ্যৎ। ফলে আমাদেরকে কি করতে হবে, আমাদের নতুন প্রজন্ম তারা খুব ভালো জানে, তারা নিজেরাই ভালো উদ্যোক্তা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই ডক্টর AKM নজরুল ইসলাম আপনার কাছে। আমাদের দেশে এখন অনেক নারী উদ্যোক্তা রয়েছে, একজন নারী উদ্যোক্তার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, প্রথমত আমি যেটা বলবো যে আমরা নারী উদ্যোক্তাকে আলাদা করে না দেখি, উদ্যোক্তা যেটা আমি মনে করি। এবং সেটা যদি আমরা নারী, হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে ন্যাচারালি কিছু লিমিটেশন সেখানে আসতে পারে, যেরকম একটু আগে হুমায়ুন রশিদ সাহেব বলেছিলেন যে অনেক ক্ষেত্রেই একজন নারী উদ্যোক্তার ক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হতে পারে। না, হতে পারে কোনো ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে সরকারকে ডেফিনেটলি এখানে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে হবে। মানে একটা নারী উদ্যোক্তা, সে খাবারের কথা বলা হলো যে আমরা আমাদের ঢাকায় কিন্তু ফুটপাতে প্রচুর খাবারের দোকান, সেটা সরকারিভাবে এটা মানে অ্যালাউ করা হোক আর না করা হোক, কেউ না কেউ সেখান থেকে একটা টাকা উঠিয়ে নিচ্ছে। আবার সেখানে অনেকেই বিজনেস করছে, সেখানে অনেক নারীরাও উঠে আসছে। এখন দেখেন, একজন নারী উদ্যোক্তা হিসাবে সবার আগে আমাদের যে সমাজের যে মেন্টালিটি, যে একজন নারী বাইরে বের হতে পারবে না, সে বাইরে এরকম একটা মানে বিজনেস সে, হ্যাঁ চাকরি বাকরিতে এখন আর কেউ দেখছে না, কিন্তু যে একজন মহিলা হয়ে আমি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো, আমি ব্যাংকে জব করব,
কেউ আর এটাকে অন্যভাবে দেখছে, এনজিওতে কাজ করবে দেখছে না। কিন্তু যখন আপনি উদ্যোক্তা হতে যাবেন তখন কিন্তু এই মেন্টালিটিতে গ্রাজুয়ালি একটা পরিবর্তন আসছে। আমরা হয়তো পার্শ্ববর্তী দেশের কথা বলবো, মিয়ানমার, আমরা থাইল্যান্ড, আমরা ইন্ডিয়াতে তাকিয়ে দেখবো, সেখানে অনেক পরিবর্তন আছে। সোসাইটির মেন্টালিটি পরিবর্তন আনতে হবে। সরকারকে কন্টিনিউয়াসলি এক ধরনের একটা ব্যাকিং করতে হবে এই কালচারটা ক্রিয়েট করার জন্য। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নারীদের জন্য সরকার বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, তাদেরকে মানে লোনের ক্ষেত্রে একটা ফ্যাসিলিটিস দেওয়া হয়, তাদেরকে স্পেশাল ট্রেনিং প্রোভাইড করা হয়, বিভিন্নভাবে সামাজিকভাবে তাদেরকে রিকগনিশন দেয়া। যেরকম আপনি নারী উদ্যোক্তাদেরকে আপনি কোনো একটা পার্টিকুলার, সে ফর এক্সাম্পল উনি একজন সিআইপি, সিমিলারলি নারী উদ্যোক্তাদেরকে যদি আপনি তাদের ওয়ার্কটাকে আপনি রিকগনাইজ করেন, তাদেরকে আপনি অনার করেন, দেখবেন আরও 10 জন কিন্তু উঠে আসবে। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সেটা স্পেশাল ফান্ড ক্রিয়েট করা, সেটা আমাদের সোসাইটির মেন্টালিটি চেঞ্জ করা। পার্টিকুলার কোনো একটা এরিয়া হতে পারে যে এরিয়াতে, সে ফর এক্সাম্পল খাবার রিলেটেড কোনো একটা, ঢাকার কোনো একটা কর্নার, সেখানে শুধু নারী উদ্যোক্তারাই এখানে এই জায়গাটায় বিজনেস করবে, ইনভেস্ট করবে, সেরকম একটা প্ল্যাটফর্ম আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের আয়োজনে একেবারেই শেষ মুহূর্তে চলে আসছি। ধন্যবাদ আপনাদের দুইজনকেই। আপনাকে ধন্যবাদ। এই ছিল মূলত উদ্যোক্তা বিষয়ক আলোচনা। আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।